আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ। ক্রোয়েশিয়া শ্রমবাজার নাকি বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ হয়ে গেছে নাকি বন্ধ হয় নাই, নাকি টালমাটাল অবস্থা? সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যথোপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আজকে পুরা আপনাদেরকে জানিয়ে দিব। প্রথম কথা হচ্ছে আমি আজকে ক্রোয়েশিয়া বিএফএস গ্লোবাল ঢাকা বনানীতে আসছি বাংলাদেশি একজন আবেদনকারীর ফাইল জমা দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি বনানীতে আছি। আমি যেহেতু খুব সকাল, সকাল চলে আসছি, সেজন্য আমি সময়টা স্পেন্ড করতেছি, এমনিতে সময় পাই না। গুলশান এরিয়াতে হেঁটে, হেঁটে আপনার সময়টা অতিবাহিত করতেছি। কারণ ৯ টার পরে ১০ টার পরে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে ১১ টার পরে। তো সেজন্য আমি ওইভাবেই ঘুরে, ঘুরে সকালবেলা ভিডিও করতেছি আর আপনাদেরকে আমি ইনফরমেটিভ ভিডিওটা দিয়ে দিচ্ছি। আসলে ক্রোয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে যায়নি। তবে বন্ধ হয়ে যাবেও না, কিন্তু ভিসার ইস্যুটা কমায় দিবে। দেখেন, এই যে আমি পারমিটটা পাইছি, এই যে এই পারমিটটা আমার উঠছে ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে। যদি বন্ধই হয়ে যেত, তাহলে ১৭ তারিখের আগে থেকে কিন্তু গুজব যে বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা এই পারমিটটা পেলাম কিভাবে? এবং যদি বাংলাদেশীদের জন্য আপনার বন্ধই হয়ে যেত, তাহলে আজকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ। তাহলে আমি এই পারমিটটা, এই যে দেখেন আপনারা বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট ডেট সকাল ১১টা বাজের। তাহলে আমি পাইলাম কিভাবে? তো এটা হচ্ছে কথা। বাংলাদেশে আসলে গুজব জিনিসটা অথবা নেগেটিভ জিনিসটা বেশি ছড়ায় বিধায় আমরা আসলে এই কান নিয়ে গেছে চিলে, চিলের পিছনে আমরা দৌড়াই। আচ্ছা, আজ পর্যন্ত কি আমরা কি ক্রোয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দিয়েছে যে আপনার বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে গেছে? তারা ওইভাবে বিবৃতি দেয় না, বা বিভিন্ন নিউজ চ্যানেলে তারা বলতেছে যে বাংলাদেশ, আপনার ইন্ডিয়া, পাকিস্তান এবং আপনার ফিলিপাইন অথবা আপনার আরব দেশের বা আফ্রিকার যে দেশগুলো থেকে তারা শ্রমিক নিয়ে যায়, এই শ্রমিকগুলো অন্য দেশে চলে যায়। চলে যাওয়ার কারণে তারা এই বিষয়ে কনসার্ন, তারা সতর্কতা অবলম্বন করতেছে। আগামীতে তারা অনেক কিছু পয়েন্ট আইডেন্টিফাই করছে যে অনেক সময় শ্রমিকরা এসে কাজ পাওয়ার পরেও, কোম্পানি পাওয়ার পরেও অতি উৎসাহী হয়ে অন্য দেশে চলে যায়। আবার অনেক সময় শ্রমিকরা প্রতারিত হয়। তো তারা এই পয়েন্টগুলা তারা ধরতে পেরে তারা যেন তাদের দেশে শ্রমিক গেলে যেন অন্য দেশে পালিয়ে না যায়, সেজন্য তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করতেছে এবং ঢালাওভাবে তারা যে কোনো নামসর্বস্ব কোম্পানি বা সাপ্লাই কোম্পানি থেকে পারমিট দিবে না। আগের মতো তারা ঢালাওভাবে পারমিট দিবে না। তবে তারা যাচাই বাছাই করে পারমিট দিবে এবং কিছু, কিছু দেশের ক্ষেত্রে তারা ঢালাওভাবে ভিসা দিবে না। তারা যাচাই বাছাই করে আপনার অদক্ষ কর্মীদেরকে তারা ভিসা দিবে না। দক্ষ কর্মী অর্থাৎ যিনি আপনার ভিসা নিয়ে তাদের দেশে যাবেন, তিনি প্রুভ করতে হবে তিনি ওই কাজের কাজী। অর্থাৎ একজন ইলেকট্রিশিয়ান যদি যায়, আগে আমরা ঢালাওভাবে ধরেন অদক্ষ লোককে ইলেকট্রিশিয়ান হিসেবে আমরা পাঠিয়ে দিতাম। কিন্তু এখন আর চাইলেও সেটা পারা যাবে না। কারণ যিনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে আবেদন করবেন, কোম্পানিও আসলে প্রুফ চাইবে যে উনি আসলে ইলেকট্রিশিয়ান কিনা, এবং ইমিগ্রেশন থেকেও কিন্তু যাচাই বাছাই করা হবে এবং এম্বাসি থেকে ভিসা দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু যাচাই বাছাই করে একজন দক্ষ লোক সেই দক্ষতা অনুযায়ী কিন্তু দক্ষ লোকের দক্ষ ভিসাটা দিবে। অর্থাৎ রাইট পারসন রাইট ভিসা, রাইট পারসন রাইট ভিসার জন্য আবেদন করতে হবে এবং কোম্পানিটা যাচাই বাছাই করে কিন্তু সেভাবে ভিসা দিবে। তো এই হচ্ছে কথা। ক্রোয়েশিয়া শ্রমবাজারটা বন্ধ হয়ে যায়নি বা বন্ধ হয়ে যাবেও না। আমি আপনাদেরকে কথার চলে, চলে ভিডিও চলে, চলে আমি গুলশান ২ এরিয়াটা দেখাবো এবং গুলশান এরিয়াটা আমি মূলত আসলে এক্সপ্লোর করব। কারণ এখানে আপনার যারা আছেন, যারা আপনার ভিডিওটি দেখতেছেন, অনেকেই ঢাকা শহর সম্পর্কে মানে তেমন ভালোভাবে জানেন না। আমাদের ঢাকা শহরটা যদি আপনি একজন ফরেনার বা একজন বিদেশি লোকের চোখে দেখেন, তাহলে আপনি বাংলাদেশে আছেন সেটা আপনার মনে হবে না। বিশেষ করে গুলশান, বনানী, তারপর বারিধারা এরিয়াতে যদি আপনি যান, তাহলে আপনার মনেই হবে না যে আপনি মানে বাংলাদেশের মতো একটা অনুন্নত দেশ বা একটা মানে স্বল্প উন্নত দেশে আপনি আছেন। কারণ এখানকার লাইফস্টাইল, এখানকার বিল্ডিংগুলা, এখানকার স্থাপনাগুলা, এখানকার বাড়িগুলা আন্তর্জাতিক মানের এবং এবং কোনো অংশে আমি যদি বলি আ নিউ ইয়র্ক বা নিউ ইয়র্কের মতো না, তবে আপনি মানে পৃথিবীর যে কিছু যে কয়েকটি সুন্দর সিটি আছে, স্থাপনার দিক থেকে, আপনি যানজটের দিক থেকে ক্যালকুলেশন করলে হবে না। স্থাপনার দিক থেকে আপনি ওগুলার সিমিলার আন্তর্জাতিক মানের কিন্তু আপনার শহর মনে হবে। হয়তো আপনি রাস্তাঘাটে যখন চলতে যাবেন তখন মনে হবে যে বাংলাদেশ। কারণ কেউ সিগন্যাল মানে না। তারপরে আপনার মানে লেইন ব্যবহার করে গাড়ি চালানো হয় না। কিন্তু বিল্ডিংয়ের দিকে যখন তাকাবেন তখন কিন্তু আপনার মনে হবে যে না, আপনি উন্নত বিশ্বের কোনো একটা সিটিতে আছেন। তো যাই হোক, এখন ক্রোয়েশিয়া শ্রমবাজারের কথাটা বলছি। ক্রোয়েশিয়ার শ্রমবাজারটা ফল্ট করার আগে যেন বাংলাদেশ সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। কারণ যেহেতু সরকারিভাবে ডিক্লারেশন এখনও আসে নাই যে বাংলাদেশীদের জন্য শ্রমবাজারটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আগাম কিছু সতর্ক বার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের বিগত দিনে পারমিট যে ফ্লোতে বের হইতো, অথবা আপনার যে আপনার পারমিট আসার হার বা পারমিট দেওয়ার হার বা রিজেকশনের হার, এই জিনিসগুলো ক্যালকুলেশন করলে আসলে বোঝাই যাচ্ছে, যে উপলব্ধি করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে হয়তোবা ক্রোয়েশিয়ার শ্রমবাজারটা
আপনার বন্ধ হয়ে যাবে না, কিন্তু স্লো হয়ে যাবে। এখন স্লো হয়ে যাওয়ার আগে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়। আমি এই মুহূর্তে গুলশান 2 আছি, গুলচত্বরে আছি। তো যথাযথ উদ্যোগ গ্রহণ করে যেন পুনরায় আরেকটা G2G চুক্তি করা হয়। অর্থাৎ তাদের সরকারের যেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিটা সরকারকে বুঝাইতে হবে, বা ক্রোয়েশিয়ার সরকারকে বুঝাইতে হবে যে বাংলাদেশের দক্ষ জনশক্তি আছে। বাংলাদেশের দক্ষ জনশক্তি কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলা উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে বাংলাদেশের দক্ষ শ্রমিকের কারণে। তো বাংলাদেশের দক্ষ শ্রমিককে যেন ইউরোপের উন্নয়নের অংশীদার হিসেবে কাজে লাগাইতে পারে, আমাদের দক্ষ জনবলকে তারা যেন কাজে লাগাইতে পারে। আমাদের এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে যেন তাদেরকে নেগেটিভ হয়ে যাওয়ার হাত থেকে যেন রক্ষা করে বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রমিক যেভাবে আপনার আপনার মধ্যপ্রাচ্যের দেশে যাচ্ছে, যেন ইউরোপের দেশেও যায়। আমি এই মুহূর্তে কথা বলতে বলতে চলে আসছি আপনার বনানী কবরস্থানে। এখানে কিন্তু অনেক বড় বড় লোকেরা আপনার শায়িত আছেন, বিশেষ করে জিল্লুর রহমান সাহেব আছেন, তারপরে আপনার উনি সাবেক রাষ্ট্রপতি, তারপর আপনার আরাফাত রহমান কোকো আছেন, বেগম খালেদা জিয়ার ছেলে। তারপরে আপনার এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে শায়িত আছেন, সম্ভবত হোসাইন মোহাম্মদ এরশাদ পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি উনি আছেন। তো এই বনানী কবরস্থানটা কিন্তু অনেক নামকরা কবরস্থান। তো যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এদিকে আপনাদেরকে দেখিয়ে দিই বনানী কবরস্থানটি। তো এখন আমার মূল এই যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের কবর, এটা ওনার জিল্লুর রহমান সাহেব, এবং এর থেকে একটু সামনে গেলেই কিন্তু জনাব আরাফাত রহমান কোকো সাহেবের কবর পড়বে। তো আমার কথা হচ্ছে বাংলাদেশ সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। এই শ্রমবাজারটি, ইউরোপের শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ার আগে এখনই উদ্যোগ নিতে হবে। যেমন ধরেন রোমানিয়া কিন্তু বাংলাদেশ থেকে কেউ আবেদন করলে ভিসা দিচ্ছে না এই মুহূর্তে, কিন্তু আরব দেশগুলো থেকে আবেদন করলে কিন্তু ভিসা দিচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারীদের। তার মানে ওনারা বুঝতে পারতেছেন যে দক্ষ জনশক্তি বাংলাদেশিদেরকে যদি নিতে হয়, দক্ষ জনশক্তি, তাহলে আরব দেশে পাওয়া যাবে বাংলাদেশি পাসপোর্টধারীদের। তো এভাবেই কিন্তু ক্রোয়েশিয়াকেও বুঝাইতে হবে। এই যে এটা হচ্ছে আপনার আরাফাত রহমান কুকু সাহেবের কবর, বনানী কবরস্থানে তারেক জিয়া সাহেবের ওনার ভাই, এবং খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সরি আপনার আরাফাত রহমান কুকু সাহেবের কবর এটি। তো যাই হোক, এখন বর্তমানে ক্রোয়েশিয়া শ্রমবাজারটা যেহেতু একটি টালমাটাল অবস্থা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওনাদেরকে বুঝাইতে হবে যে আপনার দক্ষ জনবল বাংলাদেশে আছে, বাংলাদেশের দক্ষ জনবল দিয়ে আরব দেশগুলো যেমন ইনফ্রাস্ট্রাকচারার নির্মাণ খাতে ওনারা গড়ে তুলছেন, ঠিক ক্রোয়েশিয়াতেও বাংলাদেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে যেন বাংলাদেশের ওনাদের যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখে। বাংলাদেশে এই রেমিটেন্স আসবে, কারণ মধ্যপ্রাচ্য থেকে 5 জন শ্রমিক ভাই যে টাকা পাঠায়, ইউরোপ থেকে কিন্তু 1 জন শ্রমিক ভাই, সাধারণ শ্রমিক ভাই কিন্তু সেই টাকা পাঠাবে। তো সেজন্য বাংলাদেশে যেন রেমিটেন্সের হারটা, ফ্লোটা যেন অব্যাহত থাকে এবং আরও বেশি বেশি রেমিটেন্স যেন আসে, সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ার আগে উদ্যোগ নিতে হবে। কারণ আমি একটা জিনিস অশনি সংকেত বলি, হয়তো বা বাংলাদেশিদেরকে জুন, জুলাই, আগস্টের মধ্যে কিন্তু ঢালাওভাবে সরকারি কোনো বিবৃতি চলে আসলেও আসতে পারে। সেজন্য সরকারি বিবৃতি আসার আগে বাংলাদেশ সরকার যেন সাথে সাথে টিম পাঠিয়ে, এখনই এই মুহূর্তে টিম পাঠিয়ে যেন এই অশনি সংকেতটা বা একটি যেন নিষেধাজ্ঞা আসার আগে, অঘোষিত নিষেধাজ্ঞা আসার আগে যেন যথাযথ উদ্যোগ নিয়ে যেন G2G একটি চুক্তি স্বাক্ষরিত করে ফেলে। আর আরেকটা জিনিস হচ্ছে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার, যেমন সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ, তারপরে আপনার বাহরাইনের শ্রমবাজার বন্ধ, এই বাজারগুলো খোলার জন্য যেন সরকার যথাযথ উদ্যোগ নেয়। পাশাপাশি বিমানের টিকিট, আপনার বিমানের টিকিট 40,000 টাকার টিকিট, 35,000 টাকার টিকিট, 1 লাখ টাকার উপরে, এটা কেন হইলো? এই সিন্ডিকেট যেন ভাঙা যায়, এবং এটা নিয়ে যেন সরকার যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করে। কারণ এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে, এই আস্থাটা না হয় হারিয়ে যাবে। এই আস্থাটা যেন হারিয়ে না যায়। এই সরকার যেহেতু ভালো কাজ করে, এই ভালো কাজগুলো, এই মন্দ কাজগুলোর আড়ালে আপনার যেন ভাটা পড়ে না যায়। যেমন বাংলাদেশ সরকার যদি এই অচল হওয়া শ্রমবাজারগুলো যদি সচল করে, তাহলে জনগণকে দেখাইতে পারবে, জনগণও বুঝবে না এই সরকার এসে আসলে কাজ করতেছে। যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যেহেতু গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী আছে, উনি একটা ফোন করার কারণে যদি আপনার সংযুক্ত আরব আমিরাত থেকে বন্দীদের ছেড়ে দেওয়া হয়, তাহলে উনি একটা ফোন করলে বা উনি একটা উদ্যোগ নিলে কিন্তু বাহরাইনও শ্রমবাজার খুলবে। এবং উনি একটা ফোন করলে ওনাকে যেহেতু ইউরোপীয় লোকজন ওনাকে যথেষ্ট সম্মান করে, সম্মানের সহিত দেখে, উনি যদি একটা গুরুত্ব নিয়ে যদি একটা চিঠিও লিখেন, সেই চিঠিটা কিন্তু অনেক গুরুত্ব বহন করবে। এবং আমি যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো যদি উপস্থাপন করে যে আরব দেশে বাংলাদেশের শ্রমিক দিয়ে আরব দেশের নির্মাণের অংশীদার হিসেবে আমরা জোরালো ভূমিকা পালন করছি।